আসসালামু আলাইকুম। আমি জাফর আছি আপনাদের সাথে। আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা সম্পূর্ণ নতুন একটি কোর্স। এটি হচ্ছে বিগিনারদের জন্য মূলত ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টের উপরে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা একটু এক নজরে দেখে নিচ্ছি আজকের ক্লাসে কি কি থাকছে। সেটা হচ্ছে আমরা আজ ডোমেইন সম্পর্কে জানবো, হোস্টিং সম্পর্কে জানবো এবং ওয়ার্ডপ্রেসটা কি এটা সম্পর্কে একটু জানবো এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আমাদের সি প্যানেল থেকে সেটাও আমরা জানবো এবং ড্যাশবোর্ডটা কি জিনিস এবং আমরা প্রথমে কি কি কাজ আমাদের করা প্রয়োজন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এবং কিভাবে এবং এলিমেন্টর পেজ বিল্ডারটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং এলিমেন্টরের বেসিক উইজেট গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই জেনে নিচ্ছি যে ডোমেইন জিনিসটা কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাফরনয়ন.com, এখানে যে জাফর নয়ন এটুকু হচ্ছে আমার ডোমেইন নেম। ডোমেইন নেম মূলত আমি এটা রেজিস্ট্রেশন করতে পারি একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে, যেমন namecheap.com, তারপরে রয়েছে godaddy.com, এরপরে রয়েছে ডায়না ডট, তারপরে রয়েছে domain.com, এগুলো মূলত ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেগুলো থেকে আমরা আমাদের ডোমেইন নেম কিনতে পারি। এটা মূলত ইন্টারন্যাশনালি কিনতে হয়। ডোমেইন নেমটা মূলত আপনার বিজনেস নেম অথবা আপনার ব্র্যান্ড নেম বলা যেতে পারে। এটি ভবিষ্যতে আপনি যদি একবার কিনে রাখেন, এটি প্রত্যেক বছরে অথবা কয়েক বছর পর পর আপনি সিলেক্ট করতে পারেন। এটি আপনাকে রিনিউ করতে হয়। তো যখন আর এটি আপনার কন্ট্রোলে থাকবে, অন্য কেউ আপনার এই নেমটি বা এই নামটি কখনো কিনতে পারবে না। তো এর জন্য আমাদেরকে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। ক্লায়েন্ট এর কাজ যখন আমরা করব তখন এই ডোমেইনের বিষয়টা একটা বড় একটা ভূমিকা রাখে এবং এর সাথে যে ভূমিকা রাখে সেটি হচ্ছে হোস্টিং। তো ডোমেইন কিভাবে কিনতে হয়, জাস্ট এখান থেকে আমরা সার্চ করতে পারি। সাপোজ আমি আমার নামটা সার্চ করছি, এর সঙ্গে আমরা ডট কম যোগ করতে পারি। এখানে ডট কমটা হচ্ছে মূলত এটি একটি ভ্যারিয়েশন ডোমেইনের সাথে যোগ হয়। এটা কখনো কখনো ডট কম ডট বিডি এমন হতে পারে, ডট আইএন ইন্ডিয়া হতে পারে, ডট ইউকে হতে পারে, ডট ইউএস হতে পারে, এমন ভ্যারিয়েন্ট থাকতে পারে। এটা কখনো কখনো আবার ডট নেট হতে পারে, ডট এক্স ওয়াই জেড এমন ভ্যারিয়েন্টে হতে পারে। এটা কোনো বিষয় না, এটি আপনি আপনার মতো করে নিতে পারেন। তো প্রথমে আমি ডট কম লিখে সার্চ করছি, দেখি কি ফলাফল আসে। এই যে দেখছেন জাফর9.com একটু লোড হচ্ছে, যেহেতু ইন্টারনেট স্পিডটা একটু সমস্যা হচ্ছে কিছুদিন যাবত। এটা দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ইন 2023, এটা 2023 সালে অন্য কেউ রেজিস্ট্রেশন করেছে। আসলে আমি এটি রেজিস্ট্রেশন করেছি, এজন্য যখন অন্য কেউ এটি সার্চ করবে সে কিনতে পারবে না। তো এখানে কিনতে গেলে সে আমাকে অফার পাঠাতে পারে যে তুমি তোমার ডোমেইনটি সেল করতে চাও কিনা। তো এমন অফার ক্রিয়েট করে বার্গেন করে আমার থেকে ডোমেইনটা সে যদি কেউ কিনতে চায় সে আমার থেকে বার্গেন করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে .org এই ডোমেইনটি অ্যাভেলেবেল রয়েছে, এটি $7.48। .net রয়েছে একটি ভ্যারিয়েন্ট, এই যে এইগুলো নিয়ে আমি একটু আগেই কথা বললাম, .net, .org, .board, .ai এগুলো সবগুলো এক একটা ভ্যারিয়েন্ট। এই যে .xyz বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে, আপনি চাইলে যে কোনো কিছু এখান থেকে কিনতে পারেন। তো আমি যেহেতু .comটি কিনে ফেলেছি অলরেডি, এজন্য এটা কেনা সম্ভব না এবং এটি অন্য কোনো প্রোভাইডারের কাছ থেকে আপনি কিনতে পারবেন না। সাপোজ নেমচিপে এসেছি, আমরা এখন যদি domain.com এ সার্চ করি, সরি এখানে দেখতে পাচ্ছেন জাফর9.com ইজ অলরেডি রেজিস্টার্ড, তার মানে আপনি এখান থেকে ওইটি কিনতে পারবেন না। আপনি যে কোনো সাইটে যান না কেন যেটা রেজিস্টার্ড অলরেডি একবার যে কোনো একটি ওয়েবসাইটে হয়েছে, সেটি আর দ্বিতীয় কেউ এটা মেয়াদ থাকা অবস্থায় এটা কিনতে পারবে না। হ্যাঁ, যদি এটার 1 বছর বছর আমি রিনিউ করে থাকি, যদি আমি এটা রিনিউ না করি তখন সেটি আপনি তার কিছুদিন পরে হয়তো বা এটি আবার পাবলিক করে দিবে। আমি যদি রিনিউ না করি তখন আপনি আবার এটা কিনতে পারেন।
তো এটা গেল ডোমেইনের বিষয়টি। এখন ডোমেইনের একটি প্যানেল আমি আপনাদেরকে দেখাই জাস্ট। ডোমেনের প্যানেল আজকে দেখবো না, অন্য একদিন দেখবো ইনশাল্লাহ। তো এখন আমরা একটু হোস্টিং সম্পর্কে একটু জেনে নেব। ডোমেনটা আমাদেরকে হয়ে গিয়েছে, এখন হোস্টিং জিনিসটা কি এটা একটু দেখবো। হোস্টিংটা মূলত একটি ভার্চুয়াল সার্ভার। এখানে যেমন আমাদের কম্পিউটারে একটি হার্ড ডিস্ক রয়েছে এবং আমাদের প্রসেসর রয়েছে। হোস্টিং জিনিসটা এমন, এটি একটি ওপেন সোর্স জিনিস, বা এটি একটি ভার্চুয়াল মেশিন বলতে পারেন, অথবা এটি আমাদের একটি স্টোরেজ হিসাবে কাজ করবে, যেখানে আমাদের যাবতীয় ওয়েবসাইটের ডেটা যেমন টেক্সট, ইমেজ, ফাইল এবং ভিডিও, অন্যান্য যে কোনো বিষয় রয়েছে আমরা এখানে এই হোস্টিং এর ভিতরে এগুলো রাখতে পারি। এবং এটা 24/7 আই মিন 24 ঘন্টার জন্য এটি অনলাইনে থাকে, লাইভ থাকে। এজন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো মুহূর্তেই যদি আমাদের এই ডোমেইনটা লিখে সার্চ করে, যদি সার্চ করে, তো আমাদের ওয়েবসাইটের ডেটা সে দেখতে পাবে যে কোনো প্রান্ত থেকে। এটা সব সময় লাইভ থাকে। তো এটা মূলত হোস্টিংটা মূলত ডোমেইনের সাথে অ্যাড করতে হয়। এটা নিয়ে আমরা একটা ভিডিও করব, সেই সময় আমরা দেখবো ইনশাল্লাহ ডোমেইন এবং হোস্টিং কিভাবে অ্যাড করতে হয়। তো ডোমেইন আমাদের কেনার পরে আমাদেরকে হোস্টিংটা প্রসেস করতে হয়। হোস্টিংটা বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে, যেমন নেমচিপ হোস্টিং প্রোভাইড করে থাকে। যেমন আমরা যদি এখানে যাই হোস্টিং এ, এখানে দেখবেন অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে স্টেলার বিজনেস, এবং বিভিন্ন নামকরণ তারা করেছে, এবং এটা মান্থলি চার্জ করছে অ্যাবাউট $2 মতো। আপনি এটা চাইলে ইয়ারলিও কিনতে পারেন। তো যদি কখনো আপনাকে আপনার ক্লায়েন্ট বলে আমাকে ডোমেইন হোস্টিং সব তোমাকে কিনে দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হোস্টিংটা নিতে পারি, অথবা আমরা বাংলাদেশি অনেক প্রোভাইডার রয়েছে এদের থেকে হোস্টিং নিতে পারি, যেমন piprahost.com রয়েছে। আমি এদের কি বলে, আমি এদের পেইড কোনো প্রমোশন করছি না, এরা আমাকে বলেও না প্রমোশন করতে, জাস্ট দেখানোর সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এদের একটি প্ল্যান ইউজ করে থাকি, মোটামুটি ভালো লেগেছে, এজন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এটি হচ্ছে পিপ্রা হোস্ট, এটা বাংলাদেশে একটি হোস্টিং প্রোভাইডার। এখান থেকে আপনি হোস্টিং নিতে পারেন। তো এই জন্য হোস্টিং এ ক্লিক করতে হবে। এখানে প্যাকেজগুলো এদের শো করার কথা। এখানে যাই হোক, এখান থেকে আপনারা হোস্টিং দেখে নিতে পারেন। তো মূলত কথা হচ্ছে আমাদের হোস্টিং জিনিসটা কি, আসলে এটা একটা সামান্য ধারণা নিলাম। তো হোস্টিংটা আমরা কিভাবে লগ ইন করবো, পারচেস করার পরে আমাদের দুইটি কাজ। একটি হচ্ছে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ডোমেইনটা কেনা রয়েছে, আমার হোস্টিংটা কেনা নেই, তুমি আমার হোস্টিংটা ম্যানেজ করে দাও, হোস্টিংটা কিনে দাও, তখন আমরা হোস্টিংটা কিনবো বিভিন্ন সোর্স থেকে। আমরা নেমচিপ থেকেও নিতে পারি, গোডাডি থেকেও নিতে পারি, তারপরে আরো অনেক ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার রয়েছে, যেমন ব্লু হোস্ট রয়েছে, হোস্টিঙ্গার রয়েছে, এগুলো থেকে আমরা হোস্টিং কিনতে পারি। তো হোস্টিং কেনার পর হোস্টিং প্রোভাইডাররা আমাদেরকে কিছু ইনফরমেশন দিবে। সেখানে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের সাপোজ এই নেম, আমাদের ডোমেইন নেম কেনা হয়ে গিয়েছে, তো এটার পরে এখানে স্ল্যাশ দিয়ে সি প্যানেল যদি আমি লিখি, সি প্যানেল লিখে এন্টার করলে এটা আমাদেরকে হোস্টিং এ নিয়ে যাবে। হোস্টিং এর ইন্টারফেসটা কেমন সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হোস্টিং এর ইন্টারফেস, এই ডোমেইনের হোস্টিং হচ্ছে এটি। তো এখানে আমাদের একটি ইউজার নেম দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটি হোস্টিং প্রোভাইডার আমাদেরকে দিয়ে দিবে, এবং ইউজার এবং পাসওয়ার্ড। তো এটা দিয়ে এন্টার করার পরে আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। তো এই ইন্টারফেসটাই মূলত আমাদের সি প্যানেল, বা এটি আমাদের হোস্টিং এর ব্যাকএন্ড বলতে পারেন। এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যায়। এটি মূলত আমার বেসিক 5GB প্যাকেজটি নিয়ে রয়েছে। তো এটার হচ্ছে প্রথমে আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করব। যেহেতু আমরা অলরেডি আমাদের ডোমেইনে আমাদের ওয়ার্ডপ্রেসটি অলরেডি ইনস্টল করা রয়েছে এবং আমাদের ওয়েবসাইটের কাজও করা রয়েছে, এখন আমরা এখানে একটি সাবডোমেইন ক্রিয়েট করব। তারপরে সাবডোমেইনের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার চেষ্টা করব। তো হোস্টিং এ অনেকগুলো অপশন আমাদের এখানে রয়েছে, যেমন ইমেল, ফরওয়ার্ডার, অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন আস্তে আস্তে। আজকে আমরা প্রথম যেটা করব সেটি হচ্ছে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইনের জন্য প্রথমে আমাদেরকে ডোমেইনে যেতে হবে। জাস্ট ডোমেইনে ক্লিক করব। যদি ডোমেইন আপনারা খুঁজে না পান, এখান থেকে ডোমেইনে লিখবেন। ডোমেইন লিখে যদি সার্চ করি, এন্টার করি,
এই যে ডোমেইন চলে আসলো, এটাতে ক্লিক করলে আমাদেরকে ডোমেইনে নিয়ে যাবে। তো ডোমেইনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের এখানে কয়টি ডোমেইন ইনস্টল করা রয়েছে অথবা কয়টি সাব ডোমেইন আমাদের এখানে ক্রিয়েট করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে মেইন ডোমেইন, এটিকে আমরা প্রাইমারি ডোমেইন হিসেবে রেখেছি, এটাই আমাদের হোস্টিং এর প্রাইমারি ডোমেইন। তো এরপরেও আমি অনেকগুলো, আরেকটি আমার মেইন ডোমেইন রয়েছে, সেটি হচ্ছে এই অন্য একটি ডোমেইন আমরা এখানে অ্যাড করা রয়েছে। আর বাকি যেগুলো দেখছেন এই যে .জাফরনয়ন.com, এগুলো হচ্ছে মূলত সাবডোমেইন। funnel.জাফরনয়ন, consulting.জাফরনয়ন, এইগুলো যেমন ডট রয়েছে এবং শেষে আমার ডোমেইন মেইন ডোমেইন নেমটা রয়েছে, এগুলোই মূলত আমার সাবডোমেইন হিসেবে রয়েছে। এবং যেটা ডাইরেক্ট কোনো আমার জাফরনয়ন.com লেখা নাই, সেগুলো হচ্ছে অন্য একটি ডোমেইন, এটাকে অ্যাডঅনস ডোমেইন বলে। তো এখানে আমার 1 2 3টা অ্যাড-অন ডোমেইন, এখানে সরি 2টা অ্যাড-অন ডোমেইন এবং একটি মেইন ডোমেইন রয়েছে এবং এর পাশাপাশি অনেকগুলো সাবডোমেইন রয়েছে। তো আজ আমরা একটি নতুন সাবডোমেইন ক্রিয়েট করব আমাদের কাজের সুবিধার্থে। তো এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ডোমেইনে আমাদেরকে প্রেস করতে হবে। তো এখানে ডোমেইনের এক্সাম্পল দিব, সাপোজ আমি দিব course.জাফরনয়ন.com, এটি আমাদের নতুন সাবডোমেইন হিসেবে কাজ করবে। জাস্ট এখানে যদি আমি সাবমিট দেই, আমাদের সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট এ নিউ কোর্স .জাফরনয়ন.com ডোমেইন। এবং এটির রুট কি রয়েছে এগুলো আমাদের এখন না জানলেও চলবে। তো এই যে দেখতে পাচ্ছেন course.জাফরনয়ন.com, আমি যদি এখন এটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কি এখানে কি হতে পারে, নট সিকিউর আসতেছে এবং এখানে কোনো প্রকার কিছুই নাই, জাস্ট সাসপেন্ডেড অন্য কিছু আসতেছে। আচ্ছা, এর কারণ হচ্ছে এখন আমাদেরকে একটি সিএমএস এখানে ইনস্টল করতে হবে। সিএমএসটা মূলত ওয়ার্ডপ্রেস একটি সিএমএস হচ্ছে মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি মূলত আমাদেরকে সুবিধা দেয়, যেমন ড্রাগ অ্যান্ড ড্রপ করে অথবা অন্য কোনো ফাংশনালিটি ইউজ করে সিএসএস এইচটিএমএল অ্যাড করে আপনি একটি ওয়েবসাইট অথবা অন্য যে কোনো কিছু বানাতে পারেন বা ল্যান্ডিং পেজ বানাতে পারেন। তো এই সিএমএসটা মূলত আমরা ওয়ার্ডপ্রেস হিসাবে ইউজ করব। ওয়ার্ডপ্রেস সিএমএসটা নিয়ে আমরা কাজ করব এবং আমরা পরবর্তী ধাপ আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে ডাইনামিকলি ওয়েবসাইট গুলো বানানো যায় সেগুলো শেখা। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যেটি করব, এটা আমরা সি প্যানেলে ব্যাক যাব। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যায়? আনমিউট করে বল। যাচ্ছে যাচ্ছে। আগেলে কথা বলতে। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে আমাদের সফটওয়্যার ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো সফটওয়্যার ক্লাস মূলত একটি এই সি প্যানেল এর একটি অ্যাডঅনস বলতে পারেন বা একটা টুলস বলতে পারেন। এটি হয়তোবা সব হোস্টিং প্রোভাইডার নাও দিয়ে থাকতে পারে। তো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস দেখতে পাচ্ছেন, এটি মূলত সফটওয়্যার ক্লাসের ওয়ার্ডপ্রেস ইনস্টলার। এখান থেকে খুব সহজেই আমরা সফটওয়্যার ক্লাস দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস অথবা অন্যান্য যে কোনো সিএমএস অ্যাভেলেবেল রয়েছে এগুলো ইনস্টল করতে পারি। তো অন্য একটা ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ যে সফটওয়্যার ক্লাস যদি আপনার এই সি প্যানেলে না থাকে অথবা সফটওয়্যার ক্লাস যদি না কাজ করে থাকে, তো কিভাবে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারি। তো আজকে আমরা সফটওয়্যার ক্লাস দিয়ে ইনস্টল করে দেখাবো। জাস্ট এর জন্য সফটওয়্যার ক্লাস এখানে আমি ক্লিক করতে পারি অথবা আমরা এখানে সার্চ করব, যদি আমরা খুঁজে না পাই সফটটা লিখলেই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার চলে আসবে, এটিতে আমরা ক্লিক করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন দেখাচ্ছে, এখানে বাই ডিফল্ট আপনাদেরকে 0 দেখাবে, ক্লায়েন্টের ওয়েবসাইটেও এখানে 0 দেখাতে পারে যদি কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল এখানে না করা থাকে। আমার অলরেডি 8টি ইনস্টলেশন রয়েছে বিভিন্ন ডোমেইন এবং সাবডোমেইনে, এজন্য এখানে 8 দেখাচ্ছে। তো এখানে আউটডেটেড ইনস্টলেশন মানে যেগুলো আপডেট করা হয় নাই, ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনগুলো সেগুলো আউটডেটেড দেখাচ্ছে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তো এখান থেকে প্রথম সিএমএসটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, বাকিগুলো রয়েছে জুমলা, আরো অনেক কিছু রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের মূলত এখন দরকার না। আমরা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তো এই জন্য আমরা ইনস্টলে ক্লিক করছি। তো ইনস্টলে ক্লিক করার পরে মূলত আমাদের এখানে এই যে HTTPS দেখাবে, এটা বাই ডিফল্ট। যদি আপনার সার্ভার বাই ডিফল্ট SSL সার্টিফিকেট না প্রোভাইড করে থাকে, তো তখন এটা হয়তো HTTP এমনটি আসতে পারে HTTP।
তো এটাকে আমরা যেহেতু আমার হোস্টিংটি SSL অটোমেটিকলি সাপোর্ট করে, সেজন্য আমাদের বাই ডিফল্ট https:// এটি এখানে রয়েছে। এই বিষয়টি কি এটা একটু জেনে নেই। সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে এই আইকনটি, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবেন কানেকশন ইজ সিকিউর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের ডোমেইনটা সবসময় সিকিউর হতে হবে, তা না হলে এটি গুগলে খুব একটা প্রায়োরিটি পাবে না এবং বা স্মুথলি এখানে অন্য কেউ ভিজিট করতে পারবে না, এখানে ব্লক করে দিবে, অন্য কোনো ঝামেলা হতে পারে। তো আমাদেরকে এই SSL জিনিসটি সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এটি হোস্টিং থেকে করা যায় এবং কিভাবে সেটা করতে হয় পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এটি একটু বিগিনার থেকে হালকা একটু উপরের কাজ, সেজন্য এটা আমরা পরে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখছেন HTTPS একটা বার রয়েছে এবং দ্বিতীয় বারটি হচ্ছে আমাদের ডোমেইনের। এখানে দেখছেন আমার প্রাইমারি ডোমেইনটি সিলেক্ট রয়েছে। তো ক্লায়েন্টের কাজ যখন আমরা করব তখন অটোমেটিকলি এখানে ক্লায়েন্টের ডোমেইনটা সিলেক্টেড থাকবে। তো যদি না থাকে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারি। এই বাটনে ক্লিক করলে আমরা এখানে যতগুলো ডোমেইন আমাদের হোস্টিং এ ইনস্টল করা থাকবে বা সাবডোমেইন থাকবে, আমরা সবগুলো এখানে দেখতে পারবো। একটু আগে আমরা যে course.zafarnoyan.com এটি ক্রিয়েট করেছিলাম, এখন আমরা এটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন এই যে ইন ডাইরেক্টরি, এখানে বাই ডিফল্ট এমন একটা WP থাকতে পারে। তো বাই ডিফল্ট এখানে 0 থাকতে পারে অথবা WP একটা ডাইরেক্টরি থাকতে পারে। তো ডাইরেক্টরি যদি থাকে আমরা এটিকে মুছে দিতে পারি। যদি আমাদের প্রাইমারি ডোমেইন থাকে বা মেইন ডোমেইন থাকে, আমরা এটা আমাদের মেইন রুটে এটা ইনস্টল করব। তো এখানে যদি WP আপনি দিয়ে থাকেন, তখন আপনার এই যে ডোমেইনের শেষে .com এর পরে /WP একটি ডাইরেক্টরি ক্রিয়েট হবে। তো যখনই আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে যাবেন, আপনাকে অবশ্যই এই WP-টা সহ এটিকে প্রেস করতে হবে, তা না হলে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। তো আমি এটা চাচ্ছি না, আর একটু লম্বা করতে চাচ্ছি না, এজন্য আমি এটি 0 রাখছি। তো এই দেখেন WP দিলে এখানে একটি লিংক, WP লিখলে এখানে একটি লিংক অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তার মানে বাই ডিফল্ট আমার ওয়েবসাইটের লিংক হবে এটি। তো আমি সেটাই চাচ্ছি না যে WP এখানে থাক। তো আমি শুধুমাত্র .com পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাই। তো আমার ওয়েবসাইটের লিংকটি হবে এমন https course.zafarnoyan.com এমনটি থাকবে। তো এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটি ইনস্টল সবসময় থাকে যখন ইনস্টল করতে যাবেন। তো যদি আমাদের এটি এমন থাকে, এটি ব্যাকডেটেড দেখাবে। আমাদের এই যে একটু আগে দেখলাম যে কিছু ব্যাকডেটেড দেখাচ্ছে, ওগুলো এমন পুরোনো ভার্সন রয়েছে যেগুলো এখনো আমি বাই ডিফল্ট বা ওয়েবসাইটে এটি আপলোড করতে পারে নাই, আপডেট করতে পারে নাই, সরি। তো এটি আমাদের কারেন্টই থাকবে। তো এবার হচ্ছে সাইটের একটি নাম। এখানে ক্লায়েন্টের নেমটি আমরা দিব, সাইটের নাম সে কি রাখতে চায়। যেমন আমি ট্রিপলা হোস্টে যদি যাই সাপোজ, একটু যদি এখানে হোভার করি এই নামের উপরে, দেখতে পাচ্ছেন আমার মাউসটি, এখানে যদি আমি হোভার করি দেখতে পাচ্ছেন একটি নাম এখানে আসতেছে। প্রথম হচ্ছে পিপলা হোস্ট, তারপরে হচ্ছে ডোমেইন হোস্টিং বাংলাদেশ, ওয়েব হোস্টিং বিডি বাংলাদেশ। এটি হচ্ছে মূলত ডোমেইনের ওয়েবসাইটের নেম এবং এর টাইটেল সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এটি মূলত এমনটি আমরা এখানে দিতে পারি। সাপোজ আমরা দিব our WordPress কোর্স। আচ্ছা, এটি আমাদের মূলত সাইটের নেম হবে এবং এটি আমরা একটা সাইট ডেসক্রিপশন দিব, সেটি হচ্ছে এটি আমরা একটু পরেই দেখতে পাবো এটার কাজ কি। আচ্ছা, এটি আমরা আমাদের সাইট নেম এবং ডেসক্রিপশন দিলাম। এখন আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে এবং একটি ইমেল আইডি দিতে হবে। এটি খুব ইম্পর্টেন্ট। এটি না ক্রিয়েট এটি ঠিক মতো না ক্রিয়েট করতে পারলে আমাদের পরবর্তী স্টেপগুলো কাজ হবে না। তো এখানে ইউজার নেম দিতে হবে। বাই ডিফল্ট এখানে অ্যাডমিন থাকে, তো আমরা অ্যাডমিন না রাখার চেষ্টা করব, কারণ অ্যাডমিন জিনিসটা হ্যাকারদের কাছে খুবই একটি পরিচিত বিষয়। তো তারা অ্যাডমিন প্রেস করে যে কোনো একটা ইজি বা আপনার প্রেডিক্টেড পাসওয়ার্ড ইউজ করে আপনার ওয়েবসাইটটি হ্যাক করতে চাইবে। তো এখানে আমরা একটি ডিফারেন্ট ইউজার নেম ভ্যারিয়েন্ট ক্রিয়েট করতে চাই, যেটি এবং এটা আমরা সেভ করে রাখবো। যেমন আমরা অ্যাডমিন নেম রাখছি একটু সহজ, যেটি আমরা মনে রাখতে পারি, বিডি কোর্স, এবং আমরা একটি পাসওয়ার্ড এখানে জেনারেট করব। পাসওয়ার্ডটি আমরা
একটু দেখি হাইড রয়েছে কি। এখন আনহাইড অবস্থায় রয়েছে। প্রথমে এটা আমরা হাইড করে নিব যদি আমরা কাউকে না দেখাতে চাই, যেহেতু আমি একটি টিউটোরিয়াল বানাচ্ছি। এটা আমি হাইড করে রাখছি। হাইড করলে দেখবেন কিছু দেখতে পাবেন না। তো আমি একটি বাই ডিফল্ট একটি পাসওয়ার্ড এখানে জেনারেট করতেছি। এবং এখানে আমাদেরকে একটি ইমেল দিতে হবে। আমি আমার একটি ইমেল দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই একটা নোটপ্যাডে রাখতে হবে, যেটি আমি এখানে আপাতত রাখছি। ইউজারটি ডব্লিউপি অ্যাডমিন, এখানে আমরা রাখবো ইউজার এবং পাসওয়ার্ডটি আমি এখানে দিচ্ছি না, কারণ এটি আমি মনে আছে। আপনারা এখানে একটি নোটপ্যাডে এটি সেভ করে রাখবেন। এটি আপনাদের ওয়েবসাইট, আপনারা যদি অনলাইনেরটা ইউজ করতে না চান, তো সেক্ষেত্রে এখানে রাইট প্রেস ক্লিক করে একটি নোটপ্যাড ক্রিয়েট করে নেবেন এবং এখানে আপনারা কাজ করতে পারেন। তো আমার অলরেডি যেহেতু অনলাইনে করছি, আমি ওটা ওইখানে রাখতেছি। তো আমরা আমাদের ছোট্ট ক্লাসে ফিরে আসলাম আবার। তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে, আমাদের এটা মনে রাখতে হবে, যখন ক্লায়েন্ট আপনাকে ডোমেইনের এবং হোস্টিং এর কোনো অ্যাক্সেস যখন না দিতে চাইবে, তখন তার কাছে অবশ্যই বলতে হবে আমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিতে হবে, অথবা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের ইউজার অ্যাক্সেসটা আমাকে দিতে হবে, তা না হলে তো আমি কাজ করতে পারবো না। তো অবশ্যই ক্লায়েন্ট এটি দিবে আপনাকে। যদি সে ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস নাও দেয়, সে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটি দিবে। তো তার জন্য তাকে ক্লায়েন্টকে নিজে এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হবে। তো ইনস্টল করতে পারার পরেই সে আপনাকে অ্যাক্সেসটি দিতে পারবে। তো এখন আমরা এটি ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, ইমেল দিয়েছি। এখন আমরা নিচে আসবো, নিচে আসার পরে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এটা একটু স্বল্প সময়ের ভিতরেই আমাদেরটি ইনস্টল করে দিবে। একটু এখানে এরর দেখাচ্ছে। ও সরি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের জাফর9.com টি বাই ডিফল্ট কিভাবে জানি না সিলেক্ট হয়ে গিয়েছে। এর কারণে বলছে এখানে অলরেডি একটি ইনস্টলেশন রয়েছে, যার ফলে আমরা এটি এখানে নতুন করে ইনস্টল করতে পারছি না। তো ওটা আমাদের ভুল হয়েছে এখানে। সেটি হচ্ছে আমরা এটা course.jafur9.com এটি সিলেক্ট করি নাই। তো এটি অলরেডি আবার আনহাইড হয়ে গিয়েছে। এটা আমরা এখানে একটি নতুন পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আবার নতুন করে আমাদেরকে ইমেল দিতে হবে। আমাদের সাইট নেম এবং ডেসক্রিপশনটি রয়েছে অলরেডি। এখন আমরা এটি ইনস্টল করব। আচ্ছা, এখন ইনস্টলেশন সাকসেসফুল হওয়ার পরে আমরা এখানে দুইটি জিনিস দেখতে পাবো। সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট, এই সাবডোমেইনে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটি মূলত আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে ঢোকার এই ইউআরএলটা আমাদেরকে কপি করে রাখতে হবে। এটি আমি কপি করলাম। এটি হচ্ছে ইউজার ডব্লিউপি অ্যাডমিন ইউজার ডিটেলস এর ভিতরে আমরা লগইন লিংক দিব। এটি আমরা এখানে সিলেক্ট করে রাখছি। জাস্ট পরবর্তীতে যদি আপনি এই লিংকে ক্লিক করেন, অথবা ক্লায়েন্ট যদি চায় আমার লিংকটা দিতে হবে কিভাবে আমি ব্যাকএন্ডে ঢুকবো, তো এই লিংকটি আপনাকে প্রোভাইড করতে হবে। তো এখানে এটা আপনি সেভ করে রাখবেন আপনার পরবর্তীতে ইজি অ্যাক্সেসের জন্য। তো আপনি এখান থেকে যদি ডাইরেক্ট এই লিংকে ক্লিক করেন, এখন এটি আপনাকে ব্যাক এন্ডে নিয়ে চলে যাবে। এবং যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ডোমেইনে, এখন দেখেন এখানে কি আসে। একটু আগে কিন্তু আমাদের এখানে এরর আসতেছিল, এখানে নন সিকিউর দেখাচ্ছিল। এখন দেখেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট একটি ইন্টারফেস চলে এসেছি, যেটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পেজ, যেটাকে আমরা বলতে পারি। তো এখন আমরা যদি আমাদের ব্যাকএন্ডে যেতে চাই, তো আমাদের ব্যাকএন্ডের এখানে ডোমেইনের শেষে ডব্লিউপি ড্যাশ
অ্যাডমিন এটি লিখে এন্টার করলে আমাদেরকে লগ ইন ডিটেলস চাবে। তো এখানে লগ ইন ডিটেলস আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা একটু আগে যেটি করেছিলাম ইউজার এবং পাসওয়ার্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় এটি আমরা এখানে প্রেস করব। এটি হচ্ছে আমাদের ইউজার এবং আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে যেটি আমরা জেনারেট করেছিলাম। আপনারা লিখে রাখবেন, আমি লিখি নাই, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আমি এখন লগইনে প্রেস করলে এটি আমাদেরকে লগইন ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তো এটি হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এবং এখন যদি আপনারা প্রথম অবস্থায় এখানে থাকেন, আপনারা যদি এটাতে ইনস্টল লগইন নাও করতে চান, ডাইরেক্ট এখানে যদি আপনি ক্লিক করেন, যেহেতু আপনি হোস্টিং এ লগইন করা রয়েছে, আপনাকে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে নিয়ে যাবে উইদাউট ইউজার এবং পাসওয়ার্ড আস্ক করা ছাড়াই আপনাকে এখানে নিয়ে আসবে। তো পরবর্তীতে যখন আপনি এটা ভুলে যাবেন তখন এই যে ইউআরএলটা আবার একটু খেয়াল করুন, course.zafarnoyan.com https course.zafarnoyan.com/wp-admin। একটু আগে আমরা এই লিংকটা এখানে সেভ করে রেখেছিলাম। এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকএন্ডে ঢোকার জন্য মূলত ডিফল্ট লিংক, এখান থেকে আমরা ঢুকতে পারি। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গিয়েছে। এখন আমরা ড্যাশবোর্ড সম্পর্কে একটু জানবো। তো ড্যাশবোর্ডটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যাবতীয় কাজগুলো কন্ট্রোল করতে পারি। তো এখানে প্রথম আমাদের রয়েছে হোম, এই আমরা এখন হোমে রয়েছি। আচ্ছা, এখন মূলত আমরা হোমে রয়েছি। হোমের ভিতরে বাই ডিফল্ট অনেক নোটিফিকেশন থাকে, আমরা চাইলে এগুলো কেটে দিতে পারি, এগুলো আমরা হাইড করতে পারি। এখান থেকে হাইড আনহাইডের ব্যাপার আছে। তো আমি এখানে খুব একটা কিছু করছি না। তো এখানে আপডেট হচ্ছে, এখানে আমরা বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেসটা আপডেট দিতে পারি। এখানে হচ্ছে কারেন্ট ভার্সন 6.6.1 যেটি আমরা ইনস্টলেশনের সময় পেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কত ভার্সন রয়েছে বর্তমানে, কত থেকে কত পর্যন্ত গিয়েছে, এটা পরবর্তীতে এই যে আস্তে 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 বাড়তে যে 6.6.1 এ রয়েছে বর্তমানে। তো বাই ডিফল্ট এটি আমাদেরকে সেই ভার্সনে রাখাচ্ছে। আপনারা চাইলে এখানে ভার্সন কন্ট্রোল করতে পারি, আমরা ব্যাক এন্ডে ফিরে যেতে পারি অথবা এটা নতুন করে আবার ইনস্টল করতে পারি। তো এখানে হচ্ছে পোস্ট, বাই ডিফল্ট আমাদের একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট থাকে। এই পোস্টটা কি আমরা যদি একটু দেখতে চাই, তো আমরা ভিজিট ওয়েবসাইট যাব। ভিজিট ওয়েবসাইটটা মূলত এই যে এটা সব সময় উপরেই থাকবে, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের পরে যে ঘর চিহ্ন রয়েছে, এখানে যদি আমরা হোভার করি, হোভার মূলত যদি আমরা এটার উপরে মাউস নিয়ে যাই এটাকে হোভার বলে। হোভারের মাউস নেওয়ার পরে যে অপশনগুলো এখানে দেখা যায়, এটি এখনো সিলেক্ট করা হয়নি কিন্তু অপশনগুলো দেখাচ্ছে, এটাকেই হোভার বলে। তো এখানে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিজিট সাইট, এটি আমরা যদি ক্লিক করি আমাদের এই ইন্টারফেসটি বর্তমানে চেঞ্জ হয়ে ভিজিট সাইটে চলে আসবে। তো আমি এটা এভাবে রাখতে চাচ্ছি। তো এখানে হোভার করার পরে এখানে আসার পর রাইট ক্লিক আমি করলে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব দিলেই এটি নতুন ট্যাবে দেখাবে। তো এটি মূলত পোস্ট হচ্ছে, এখানে একটা দেখবেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট আছে অলরেডি, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত বাই ডিফল্ট পোস্ট। এটি এই পোস্টের ভেতরে রয়েছে। আমি যদি এটিকে ডিলিট করে দিই, প্রথম কাজ হবে আপনার এই পোস্টটিকে ডিলিট করা। ডিলিট করার পরে ট্রাশে যাবেন, ট্রাশে যাওয়ার পর এখান থেকেই এটিকে ডিলিট পার্মানেন্টলি করে দেবেন। যদি কোনো কিছু আপনাকে পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ট্রাশে গিয়ে ওইটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। কিন্তু যতক্ষণ আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, আপনি যদি কোনো চেঞ্জ করে থাকেন বা কোনো পেজ অথবা কোনো প্লাগইন ডিলিট করে থাকেন, সেটি প্রথম অবস্থায় পার্মানেন্টলি ডিলিট করবেন না, কারণ পরবর্তীতে যদি আপনার এটা প্রয়োজন হয় সেটি আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। তো বেস্ট প্র্যাকটিস হলো প্রথমে আমরা কোনো কিছুই পার্মানেন্টলি ডিলিট করব না, তবে এগুলো আমরা ডিলিট করতে পারি। তো পোস্টের পরে অ্যাড নিউ পোস্ট হচ্ছে, এখানে আমরা নতুন করে পোস্ট ক্রিয়েট করতে পারি। এখানে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, ট্যাগ ক্রিয়েট করতে পারি, এগুলো আমরা পরে আলোচনা করব। এগুলো যখন আমাদের কোনো ব্লগ ওয়েবসাইট তৈরি করব অথবা কোনো ওয়েবসাইটে ব্লগ রাখার প্রয়োজন হবে অথবা পোস্ট রাখার প্রয়োজন হবে তখন আমরা এটি নিয়ে আলোচনা করব। হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে মূলত এখানে আপনি যত ইমেজ এবং এসভিজি এবং ফাইল রয়েছে আপনি এখানে এগুলো ইম্পোর্ট করে রাখতে পারেন। তো এগুলো হচ্ছে প্রথমত যদি আপনার ক্লায়েন্ট অনেকগুলো ছবি আপনাকে দিয়ে থাকে, লোগো দিয়ে থাকে বা আইকন দিয়ে থাকে, এগুলো সবগুলো আপনি এখানে আগে
আপলোড করে রাখতে পারেন এবং পরবর্তীতে এগুলো থেকে আপনি সহজে কাজ করতে পারবেন, অথবা আপনি কাজের সময় এটিকে আবার নতুন করে আপলোড করতে পারেন। এগুলো আমরা পরে দেখব। অ্যাড মিডিয়া ফাইল, এগুলো হচ্ছে একটা এখানে ড্রপ করলে মিডিয়া হলো অ্যাড হয়ে যাবে। এখন আমাদের বিষয় হচ্ছে পেজ। পেজ হচ্ছে মূলত প্রাইভেট পলিসি এবং স্যাম্পল পেজ, এই দুটি পেজ বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে। তো এটি হচ্ছে আমাদের সাইটের এই যে পেজ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের স্যাম্পল পেজ। এই যে স্যাম্পল পেজ দেখছেন, এটা হচ্ছে পেজের নাম। এটি অলরেডি এই যে স্যাম্পল পেজ হিসাবে রয়েছে। যদি আমি এটি ডিলিট করে দেই, আমরা ডিলিট করব। এটিও আমাদের প্রথম কাজের হতে একটি, যেটি আমরা বর্তমানে করেছি হোয়াট টু ডু ফার্স্ট আফটার ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে আমাদের যে কাজগুলো করতে হবে, এটি তার মধ্যে একটি অন্যতম কাজ। এখন আমরা যদি এটিকে রিফ্রেশ দেই, আবার ওয়ার্ডপ্রেস কোর্স শুধু নামটি রয়েছে এবং এই স্যাম্পল পেজটি দেখতে পাচ্ছেন, পেজটি এখান থেকে নাই। তো আবার ওয়েবসাইট কোর্স মনে আছে আমরা এখানে দিছিলাম, এখন আর দেখা যাবে না, যেটি সাইটের টাইটেল এবং ডেসক্রিপশন। এটি হচ্ছে সেই সাইটের টাইটেল। এখন যদি আমি এটার উপরে হোভার করি, দেখতে পাচ্ছেন লার্ন ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর ফর স্টার্ট, এই যে ড্যাশের পরে যে লাইনটুকু লার্ন ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর ফ্রম স্টার্ট, এটা হচ্ছে আমাদের সাইটের ডেসক্রিপশন। এটিও আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ খেয়ালের সঙ্গে দিতে হবে, কারণ এটি গুগলে র্যাঙ্কিং এর জন্য, গুগলের কিওয়ার্ড রিসার্চের জন্য বা গুগলের র্যাঙ্ক করার জন্য এই সাইটের ডেসক্রিপশন এবং সাইটের টাইটেলটি খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত টাইটেল বেস হয়ে থাকে, যে কিওয়ার্ড নিয়ে আমরা গুগলে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চাই, সেই কিওয়ার্ড গুলোই মূলত আমরা এই সাইটে রাখি। এগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা, এগুলো এসইও পার্ট, এগুলো আমরা এখন না জানলেও চলবে। তো আমরা আমাদের পেজগুলো ডিলিট করে ফেলেছি, এটা আমরা ট্রাশে দিয়ে দিব। ট্রাশ থেকে এটিকে আমি এটি হচ্ছে সিলেক্ট বার, এখানে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আমি এখানে যদি সিলেক্ট করি, এটা সিঙ্গেলি সিলেক্ট করা যাবে। আমি যদি সিঙ্গেল এই পেজটি ডিলিট করতে চাই, এখানে ডিলিট পার্মানেন্টলি, আবার যদি সিঙ্গেল এই পেজটি ডিলিট করতে চাই, সেখান থেকে ডিলিট পার্মানেন্টলি দিয়ে দেব। আচ্ছা, পেজের বিষয় শেষ। এখন কমেন্ট হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে কেউ কমেন্ট করে, এগুলো এখানে দেখতে পারেন। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাপিয়ারেন্সটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যা করতে পারি, এখান থেকে আমাদের প্রথম অবস্থায় এখানে হোভার করার পর মাত্র দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে এডিটর। এখানে প্রথমে আমরা থিমে যাব। থিমে যাওয়ার পরে দেখতে পাবো আমরা বাই ডিফল্ট 3টা বা 4টা থিম এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাড নিউ থিম। যদি আমরা ওয়ার্ডপ্রেসের কোনো থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করি, তখন এখান থেকে আমরা আমাদের সেই থিমটি আপলোড করতে পারি। এই যে আপলোডে ক্লিক করলে এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের আপলোডকৃত থিমটি এখানে দিতে পারবো। তো এমন সময় হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে কোন একটি প্রিমিয়াম থিম দিয়ে দিল, বলল এটি আমার পারচেজ করা থিম, এটি নিয়ে তুমি কাজ করে দাও, এটিকে কাস্টমাইজ করো এবং অন্যান্য পেজ বিল্ডার দিয়ে তুমি এটি কাজ করে দিতে পারো। তো সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করবেন আপনার সেই পেইড থিম আপলোড করার পরে আপনি এটি ইনস্টল করলে এটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা আজকে পেইড থিম বা অন্য কোনো থিম এখানে ইম্পোর্ট করব না, আমরা আবার থিমে ফিরে যাচ্ছি। আমরা একটি ফ্রি থিম ইনস্টল করব, যেটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের জন্য খুবই ফ্রেন্ডলি বলা যেতে পারে, কারণ এটি একটি খুব লাইট ওয়েট থিম। এটি খুব সহজেই লোড নেবে আপনার ওয়েবসাইটে আপাতত। তো আমরা এই থিমটি আমরা সার্চ করব, তার জন্য আমাদের অ্যাড নিউ থিমে যেতে হবে। আমরা যদি এখানে সার্চ করি কিন্তু আসবে না, কারণ এখানে শুধুমাত্র যে থিমগুলো ইনস্টল করা রয়েছে শুধুমাত্র সেইগুলো আমরা এখানে সার্চ করতে পারি। এখানে লেখা আছে সার্চ ইনস্টল থিমস, এখানে আমরা সার্চ করলে আসবে না, তার জন্য অ্যাড নিউ থিমে যেতে হবে। তো এখান থেকে দেখছেন হ্যালো এলিমেন্টর একটা থিম এখানে দেখা যাচ্ছে, এটা বাই ডিফল্ট নাও থাকতে পারে। তো এটা আমরা মূলত ইনস্টল করব, তার জন্য আমাদেরকে এখানে সার্চ থিমে হ্যালো লিখতে হবে। হ্যালো লিখলেই এখানে দেখছেন এই একটু নিচে আসলে হ্যালো এলিমেন্টর এই থিমটি চলে আসবে। এটিকে আমরা মূলত প্রথমে ইনস্টল করব। ইনস্টলের পরে এটিকে অ্যাক্টিভ করতে হয়।
ইনস্টলের পরে অ্যাক্টিভেশন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইনস্টল থিমের যে পেজটি রয়েছে, সার্চ ইনস্টল থিম, আমরা পূর্বে এখানে ছিলাম, এখানে হয়ে গিয়েছে এই হ্যালো থিমটা এখানে চলে আসছে। হ্যালো এলিমেন্টর একটি অ্যাক্টিভ মোডে আছে, আমাদেরকে একটি অ্যাক্টিভ করতে হবে। এখন বাকি থিমগুলো কিন্তু অ্যাক্টিভ নাই। এখানে হোভার করলে দেখছেন অ্যাক্টিভেট আসতেছে। আমরা এটা অ্যাক্টিভ আবার নতুন করে করতে পারি। তো আমাদের দ্বিতীয় কাজ হবে এই বাকি থিমগুলো ফেলে দেওয়া। তো এটা ফেলে দিতে হলে এই থিমের উপরে ক্লিক করব যে কোনো একটা খালি জায়গায়, এরপরে এখানে ডিলিট প্রেস করব। ওকে, বাই ডিফল্ট আমরা সবগুলো থিম ডিলিট করে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের হোস্টিং এর যে জায়গা, এটি জায়গা নিয়ে রাখছে। আমি এগুলো ক্লিন করে দিলে হোস্টিং থেকে জায়গাটি আমরা ব্যাক পাবো। তো এখন হচ্ছে আমাদের হ্যালো ইনস্টল করা শেষ, অ্যাক্টিভেট করাও শেষ। এখন আমরা এটা কেটে দিব। আচ্ছা, এখন আবার যদি আমরা অ্যাপিয়ারেন্সে যাই, সরি, আমরা প্রথমে আবার ড্যাশবোর্ডে যে একটু দেখাই, এটা একটা দেখানোর বিষয় রয়েছে। প্রথমে যদি অ্যাপিয়ারেন্সে আমরা হোভার করেছিলাম তখন দুটো অপশন আমরা দেখছিলাম, একটা হলো থিম এবং দ্বিতীয়টি হচ্ছে এডিটর। এখন যদি আমরা হোভার করি দেখতে পাচ্ছেন হ্যালো ইনস্টল করার পরে, অ্যাক্টিভেট করার পরে থিম, প্যাটার্নস, কাস্টমাইজ, মেনু, থিম সেটিং, থিম ফাইল এডিটর, অনেকগুলো অপশন এক্সট্রা অ্যাড হয়ে গিয়েছে। তো এটা থিম যতক্ষণ আপনি ইনস্টল না করবেন আপনি এই মেনুটা খুঁজে পাবেন না। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটি আমরা থিম ইনস্টল না করলে এটা খুঁজে পাবো না। তো অ্যাপিয়ারেন্স আমরা কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে প্লাগইনসে যেতে হবে। প্লাগইনস মূলত হচ্ছে টুলস, এগুলোই দিয়ে মূলত আমরা ওয়েবসাইট বিল্ড করে থাকি। বিভিন্ন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে প্লাগইনস ইনস্টল করব। এখানে বাই ডিফল্ট দুইটা প্লাগইন ইনস্টল থাকে, হ্যালো ডলি এবং অ্যাকিসমেট এন্টি স্প্যাম। এই দুটো আমরা আপাতত রাখতে চাচ্ছি না, দুটো আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এলিমেন্টর, এখন আমাদের কাজ হচ্ছে এলিমেন্টর ইনস্টল দেওয়া। এলিমেন্টর কি? এটি মূলত একটি পেজ বিল্ডার, যেটির সাহায্যে আমরা আমাদের মনের মতো করে যে কোনো ওয়েবসাইট HTML থেকে বা CSS থেকে আমরা এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ মোডে এলিমেন্টর দিয়ে ইউজ করতে পারি। যে কোনো একটি CMS এর ওয়েবসাইট যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে এটি আমাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দিতে হবে, সেক্ষেত্রে এলিমেন্টরটা হচ্ছে সব থেকে পপুলার একটি পেজ বিল্ডার, যেটি দিয়ে আমরা খুব সহজেই ওয়েবসাইটগুলো বানাতে পারি এবং এটি রেসপন্সিভ করতে পারি এবং অন্যান্য ফিচারগুলো আমরা অ্যাড করতে পারি। তো এগুলো মূলত আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব। এলিমেন্টরের দুইটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে এলিমেন্টর ফ্রি, যেটি দিয়ে আমাদের অনেক কাজ হয়ে যাবে, এবং দ্বিতীয়টি হচ্ছে এলিমেন্টরের পেইড ভার্সন বা এলিমেন্টর প্রো। তো আজকে আমরা মূলত এলিমেন্টর ফ্রি যেটি, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। তো তার জন্য যদি আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, এখানে থিম ইনস্টল করার পরেই আপনারা একটু উপরে একটু খেয়াল করবেন, আপনারা উপরে একটা এলিমেন্টর একটা মেসেজ এখানে ছিল যেটা আমি কেটে দিয়েছিলাম। এটি এজন্য আপনি এখানে ক্লিক করলে এটি ডাইরেক্ট এলিমেন্টর আপনাকে ইনস্টল করতে, কারণ এটি হচ্ছে এলিমেন্টরের একটি ডিফল্ট থিম, যেটি হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমরা মূলত এলিমেন্টর দিয়েই কাজ করব। তো আমরা আবার প্লাগইনে ফিরে যাচ্ছি। তো প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এখান থেকে ক্লাসিক এডিটর, এটাও আমরা নিতে পারি, কারণ এটি হচ্ছে আমাদের পোস্ট বেজ আমরা কোনো ব্লগ বেজ আমরা কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব, এই ক্লাসিক এডিটরটা আমাদেরকে কাজে দিবে। তো এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। তো প্রথমে আমরা এলিমেন্টর লিখছি এখানে সার্চ প্লাগইনে। এলিমেন্টর লেখার পর দেখবেন যে প্রথম অপশনটি রয়েছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার বাই elementor.com। এটিকেই মূলত আমাদেরকে ইনস্টল করতে হবে। জাস্ট ইনস্টল নাও প্রেস করলাম এবং এটিকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আমাদের বাই ডিফল্ট একটি ইন্টারফেস রয়েছে, এটিকে আমরা বর্তমানে স্কেপ করছি। এখানে আপনি এলিমেন্টর একটি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, পরবর্তীতে আপনার ইনফরমেশন গুলো এখানে স্টোর হয়ে থাকবে। আমি সবকিছু স্কেপ করছি।
আচ্ছা, স্কিপ করার পরে এটা মূলত আমাদেরকে প্রথম পেজে নিয়ে যাচ্ছে, বা প্রথম আমরা যে এলিমেন্ট দিয়ে কাজ করব সেখানে একটা ইন্টারফেস নিয়ে আসতেছে। তো এখানে স্কিপ করতে হবে, আপনি এখানে ক্রস করতে পারেন। যদি অনেক সময় দেখা যায় আপনি এই স্কিপ অথবা ক্রসটি খুঁজে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে আপনার মনিটরটি ছোট হতে পারে। যেমন এমন যদি থাকে আপনি এটি দেখতে পাবেন না যে ক্রস বা স্কিপটা কোথায়। তো সেক্ষেত্রে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এটি ক্রোম ব্রাউজারের কথা বলছি। এখানে 3 ডটে ক্লিক করে এই যে জুমটা একটু কমিয়ে দিবেন, এটি 80 তে রাখলে আপনি এটা খুঁজে পাবেন। এখানে ক্রস করতে পারেন বা স্কিপও করতে পারেন। এটি এমনটি করলে চলে আসবে। তো আমি 3 ডট থেকে এটি আমার ডিফল্ট ভার্সনে চলে আসতেছি। তো এটা আমি কেটে দিচ্ছি। বর্তমানে এই যে পেজটি রয়েছে, এটি মূলত এলিমেন্টের একটি বাই ডিফল্ট পেজ। তো এই বাই ডিফল্ট পেজটাতে মূলত এই যে বাম পাশে দেখতে পাচ্ছি আমরা, এটি এলিমেন্টের লেটেস্ট ভার্সন। আগে এটি এই আইকন গুলো নিচে থাকতো, এখানে এখন এটি উপরে দিয়ে দিয়েছে, এবং পাবলিশের জায়গায় এখানে একটা আপডেট থাকতো। আপডেটটা এখন বর্তমানে পাবলিশডে কনভার্ট করে দিয়েছে। তো এখান থেকে আমরা মূলত দেখব উইজেট, এগুলোকে বলা হয় উইজেট। এলিমেন্টরের উইজেট হচ্ছে এগুলো দিয়ে মূলত আমরা কাজ করব। এবং দ্বিতীয় হচ্ছে গ্লোবালস। গ্লোবালসটি আমরা কাজ করার জন্য আমাদেরকে এলিমেন্টরের প্রো ভার্সনটি ইনস্টল করতে হবে, তাছাড়া আমরা গ্লোবালস নিয়ে কাজ করতে পারবো না। এটি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা দিয়ে আমরা আমাদের কাজটিকে অনেকটা ইজি করতে পারি। তো তার জন্য আমরা যখন এলিমেন্টর প্রো নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রো নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমরা এই গ্লোবালস নিয়ে কথা বলবো। তো উইজেট এর বিষয়টি হচ্ছে সরি, প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেআউট। এখানে যদি আমি আবার ক্লিক করি এটা হাইড হয়ে যাবে। বেসিক, এটাতেও আমি হাইড করে দিচ্ছি। প্রো, এটিতেও আপাতত হাইড করে দিচ্ছি। সবকিছু হাইড করে আমি দেখাবো এখানে কি কি অপশন আপনাদের প্রথমে রয়েছে। এখানে একটি হচ্ছে লেআউট, পরে হচ্ছে বেসিক। এগুলো মূলত ফ্রি এলিমেন্টের ফ্রি এলিমেন্টস, এগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। একটা সিম্পল ওয়েবসাইট আমরা এটা দিয়ে বানাতে পারি। তো দ্বিতীয়টি হচ্ছে প্রো। প্রোর ভিতরে থাকছে মূলত আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল পার্টগুলা, উইজেটগুলো। এগুলো আমাদের ওয়েবসাইটের জন্য খুবই সহায়ক। এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের এলিমেন্টের পেইড ভার্সন নিতে হবে। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, তো এই পেইড ভার্সনটি আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব। যদি ক্লায়েন্ট বলে যে আমি এটা ম্যানেজ করতে পারবো না, তুমি এটা ম্যানেজ করো, তখন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের বলতে পারেন যে তাহলে আমার এটা বাবদ এই প্যাকেজটি আমাকে দিতে হবে, বা আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশে অনেক অনেক এজেন্সি রয়েছে যারা এজেন্সি প্যাক সেল করে থাকে এলিমেন্টরের। এই এজেন্সি প্যাক গুলো মূলত আপনি খুব কম দামে 200-500 টাকায়। তো এগুলো মূলত প্রো উইজেট, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে হচ্ছে জেনারেল, এগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি। এই দুটো উইজেট, বেসিক এবং এটা উপরে যাবে না, জেনারেল এবং বেসিক, এই দুটো আমরা ইউজ করে আমাদের ওয়েবসাইট বানাতে পারি। আর বাকি যেগুলো হয়েছে এগুলো হচ্ছে ই-কমার্সের। এটার জন্য আমাদেরকে ই-কমার্স ইনস্টল করতে হবে। যদি কোনো ওয়েবসাইটে কেউ যদি বলে আমার একটি পেমেন্ট সিস্টেম এখানে ইন্টিগ্রেট করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে ই-কমার্স নামে একটি প্লাগইন ইনস্টল করতে হয়। সেটি হচ্ছে এই ই-কমার্স। এটি নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন থাকে, এগুলো হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন। এগুলো এলিমেন্টের সাথে দিয়ে দিয়েছে। তো মূলত এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি লেআউটে। লেআউট মূলত একটি কন্টেইনার এবং গ্রিড, এই দুটি অপশন এখানে বর্তমানে আছে। এখানে আগে ইনার সেকশন নামে একটি জিনিস থাকতো পুরনো ভার্সনে, এটি আমরা আপাতত এখানে পাচ্ছি না। যদি কেউ আবার ইনার সেকশনে ফিরে যেতে চায়, তো এখান থেকে আমাদেরকে একটি সেটিং করতে হয় এলিমেন্টের ভিতরে গিয়ে। সেটি হচ্ছে এই গ্রিড এবং যে ফ্লেক্স বক্স রয়েছে এটি অফ করে দিতে হয়। অফ করলেই এখানে সে আগের ইনার সেকশন চলে আসবে। তো এইখানে মূলত এই যে ডট 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 করে একটা লাইন দেখতে পাচ্ছি, এখানে মূলত আমাদের তিনটা অপশন রয়েছে। একটি হচ্ছে প্লাস। প্লাস মূলত এখানে আমাদেরকে প্রথমে ফ্লেক্স বক্স নাকি গ্রিড, আপনি কোনটা চাচ্ছেন। ফ্লেক্স বক্স এবং গ্রিড কি, এটা আমরা আস্তে আস্তে দেখব, দেখতে দেখতে বুঝতে পারবো বিষয়টি কি। এটি হচ্ছে কেটে দিচ্ছি আপাতত। এবং দ্বিতীয় হচ্ছে এখানে অ্যাড টেমপ্লেট।
হোভার করার পরে দেখতে পাচ্ছি অ্যাড টেমপ্লেট নামে এখানে একটা লেখা আসতেছে। যদি আমরা এখানে আমাদের বাই ডিফল্ট কোনো পেজ আগেই এলিমেন্টও দিয়ে ক্রিয়েট করা থাকে অথবা কোনো টেমপ্লেট আগেই ক্রিয়েট করা থাকে বা ব্লকস এখানে বাই ডিফল্ট এলিমেন্টর কিছু দিয়ে রাখে, তো এইগুলোই মূলত আমরা এখানে দেখতে পাবো। তো টেমপ্লেটটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো টেমপ্লেট আমরা এখানে ইম্পোর্ট করতে পারি, যদি আমাদের পূর্বের কোনো টেমপ্লেট থাকে আমরা এখানে ইম্পোর্ট করে এই কাজটি করতে পারি। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। প্রথমেই আমরা আমাদের কন্টেইনার নিয়ে একটু কথা বলি। তো কন্টেইনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা হোভার করার পরে একটা চার কোণা একটা অ্যারো চিহ্ন আসতেছে। এটা লেফট ক্লিক করার পরে আমরা এটিকে এনে এখানে ছেড়ে দিতে পারি। তো ছেড়ে দিলেই এইখানে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক যে কালারটি আছে এটি মূলত আমাদের কন্টেইনার। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে তিনটা অপশন, প্রথমটা হচ্ছে লেআউট, এটি হচ্ছে এই কন্টেইনারের লেআউট। এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন কন্টেইনার, তার মানে এই যে সিলেক্টেড বিষয়টি এটা হচ্ছে আমাদের কন্টেইনার, পুরো বিষয়টাই মূলত আমাদের কন্টেইনার। দ্বিতীয় হচ্ছে স্টাইল, এটি হচ্ছে এই কন্টেইনারের স্টাইল করতে পারি আমরা এখান থেকে, এবং কন্টেইনারের অ্যাডভান্স অপশন, এই তিনটাই মূলত আমাদের কাজের জায়গা। এই তিনটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা লেআউটে চলে যাচ্ছি। তো লেআউটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেইনার লেআউট বাই ডিফল্ট এটা ফ্লেক্স বক্স রয়েছে। এটিতে যদি আমরা হোভার করি এটাকে গ্রিডে কনভার্ট করে নিতে পারি। তো গ্রিডে যদি দেই দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে। তো গ্রিডের কাজ কি পরবর্তীতে এটি দেখবো, আপাতত আমরা ফ্লেক্স বক্সেই থাকি। এবং কন্টেইনারের উইডথ বর্তমানে এটি বক্স হিসাবে রয়েছে। তো বক্সটা মূলত সাপোজ এই যে আমার ল্যাপটপের স্ক্রিনটি দেখা যাচ্ছে, এটা মূলত বাই ডিফল্ট কত স্ক্রিন এটা আমার অবশ্য জানা নাই, 18 ইঞ্চি হবে হয়তোবা, বা সরি 14 ইঞ্চি হতে পারে। তো 14 ইঞ্চি ওয়েটটা মূলত এই বক্স যদি আমি দেই, মূলত এই বক্সের ভিতরেই আমার বাই ডিফল্ট বক্সের একটা উইড রয়েছে, উইডটি হচ্ছে 1140 পিক্সেল, সরি এটা বদলে গেছে 1140। বক্স যখন থাকবে এখানে 1140 একটা পিক্সেল থাকে, তার মানে এই ওয়েবসাইটের উইডটি সর্বোচ্চ 1140 পিক্সেল পর্যন্ত যাবে। এর বাইরেই যদি মনে করো বড় মনিটরে কেউ যদি দেখতে চায়, সাপোজ 22 ইঞ্চি 24 ইঞ্চি মনিটরে যদি কেউ এই ওয়েবসাইটটি দেখে, তখন এই একদম চিকন ভাবে মাঝখান থেকে এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সে দেখতে পাবে। কারণ 1140 পর্যন্ত আমার উইডথ, 1140 এর বাইরে যেটি চলে যাবে সেটি মাত্র ফাঁকা স্পেস সে দেখতে পাবে। হোয়াইট স্পেস অথবা কালার যদি আমি ইউজ করি ওয়েবসাইটে, এই কালারটি সে শুধু দেখতে পাবে, এবং কিন্তু কন্টেন্ট গুলো এই 1140 পিক্সেলের ভিতরেই যাবে। তো আমি সবসময় প্রিফার করি এটা ফুল উইডথ নিয়ে কাজ করতে। আপনি চাইলে বক্স নিয়েও কাজ করতে পারেন, বক্সটাও ইজি কাজ করার ক্ষেত্রে বক্সটি দিয়েও কাজ করা যায়। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ফুল উইডথ দিলে এখানে দেখতে পাচ্ছেন এই উইডথের যে পিক্সেল ছিল সেটা চলে গেছে এবং এটি পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। তো এটি মূলত 100%-এ রয়েছে। এটি আমরা চাইলে আবার পিক্সেলও আনতে পারি। যে পিক্সেলে যদি আনি দেখতে পাচ্ছেন এই যে কন্টেইনারের যে উইডথটি এটি 563-তে দিছি, এই জন্য এটি কমে 563 হয়ে গেছে। বাড়ালে আস্তে আস্তে এইভাবে বাড়বে, 1600 পর্যন্ত দেওয়া যাবে। চাইলে আপনি এখানে 2500 লিখতে পারেন ইচ্ছা মতো। এটি ছোট স্ক্রিনে দেখা যাবে না, এটি বড় স্ক্রিন যাদের সেখানে দেখতে পাবে। তো আমি এটা পিক্সেলে রাখতে চাচ্ছি না, আমি এটাকে চাই প্রথমে পার্সেন্টেজে রাখতে। এই পার্সেন্টেজটা রাখাটাও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এই পার্সেন্টেজ যদি আপনি এখানে না রাখতে পারেন তবে কিন্তু এখানে কাজ হবে না। পার্সেন্টেজ দেওয়ার পরে বাই ডিফল্ট এটি 100 থাকবে। তো 100 থাকার মানে আপনি যে কোনো স্ক্রিনে আপনি যান না কেন এটি ওই স্ক্রিনের সাথেই অ্যাডাপ্ট করবে, ফ্লেক্সিবল হবে। যত বড় স্ক্রিনে যান অথবা যত ছোট স্ক্রিনে যান এটি 100% মানে আপনার স্ক্রিনের পুরোপুরি অংশটুকু নিয়েই কাজ করবে। তো দ্বিতীয় হচ্ছে মিনিমাম হাইট। মিনিমাম হাইট হচ্ছে এই যে বাই ডিফল্ট মাঝখানে একটা ফাঁকা জায়গা, এটি মূলত হাইট। আর এই যে আরে যে জিনিসটা এটা হচ্ছে উইডথ। তো বাই ডিফল্ট মিনিমাম হাইট পিক্সেল থাকে, এটিকে আমরা হিরো সেকশনে যখন কাজ করব বা অন্য সেকশনে যখন কাজ করব তখন এই পিক্সেল থেকে এটিকে আমরা ইএমএ কনভার্ট করব। তো ইএমএ কনভার্ট করার পরে ভার্টিক্যাল হাইট,
ভিএইচ এ কনভার্ট করব, ভিএইচ অর্থাৎ ভার্টিক্যাল হাইটে কনভার্ট করব। তো এটা করার পরে যদি আমরা এই হ্যান্ডেলটিকে বাড়াই, দেখতে পাচ্ছেন এই হাইটটিও বাড়তেছে বা কমতেছে। হাইট বাড়া কমাতে এখন আমরা এটিকে ফিট টু স্ক্রিন করতে পারি। এখানে যে দেখতে পাচ্ছেন উপরে যে লেখাগুলি, আওয়ার ওয়ার্ডপ্রেস কোর্স, লার্ন ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর ফর স্টার্ট, আবার আমাদের ওয়েবসাইটের টাইটেল এবং এলিমেন্টরের যে একটি নেম আমরা চাচ্ছি না এটা রাখতে, আমরা এটি একদম ব্ল্যাঙ্ক রাখতে চাই। আচ্ছা, এটা এখান থেকে পোস্ট সেটিং এ ক্লিক করার পরে আমরা এই যে পেজ লেআউট দেখতে পাচ্ছি, এই পেজ লেআউটের ডিফল্ট রয়েছে। এটি যদি আমরা এলিমেন্টর ক্যানভাস দেই এবং এটিকে নিজে অটো আপডেট হচ্ছে, এটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে সে লেখাগুলো চলে গেছে। তো কন্টেইনারের মূলত আবার যদি 6 ডট এখানে দেখতে পাচ্ছেন এখন এলিমেন্ট রয়েছে, তার মানে আমরা কোনো কিছু এখনো কিন্তু সিলেক্ট করি নাই। তো এখন যদি আমরা এই বক্সের উপরে আবার কাজ করতে চাই, তো এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আমরা এই যে লেআউট, স্টাইল এবং অ্যাডভান্সে চলে আসছে। তো এখান থেকে আমরা যে বক্সটা নিয়ে কাজ করতেছি, এটা প্রথমে আমরা একটু কালার করতে পারি। তার জন্য আমাদেরকে তার আগে এই যে বিষয়গুলো একটু দেখে নেই। আইটেমস এর ভিতরে হচ্ছে ডাইরেকশন নিয়ে কাজ করতে হলে একটু আমাদের এর ভিতরে একটি জিনিস আরেকটা জিনিস ড্রপ করতে হবে। আমি এটা পরে নিয়ে আলোচনা করতেছি। সাপোজ যদি আমরা এখানে আইকন লিস্টটা দেই, ধরে এনে ছেড়ে দেই এবং আরেকটি এলিমেন্ট আমরা নিব, দুইটা এলিমেন্ট। যদি আমরা ইমেজ বক্স নেই, এখন যদি আমরা আবার কন্টেইনারে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন দুইটি এলিমেন্টস এখানে রয়েছে। এক নাম্বার হচ্ছে আইকন বক্স, এই যে দেখতে পাচ্ছেন আইকন লিস্ট, এবং দ্বিতীয়টি হচ্ছে এডিট ইমেজ বক্স। ইমেজ বক্সটি হলো তো এই দুইটা এলিমেন্ট। এখন যদি আমরা মেইন কন্টেইনারে ক্লিক করি, এই মেইন কন্টেইনারটা কি বুঝতে হলে প্রথম অবস্থায় আপনাদের সমস্যা হতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি স্ট্রাকচার আইকন, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইখানে কি নিয়ে কাজ করতেছে এগুলো আমরা চলে আসবে স্ট্রাকচারটা। যদি আমরা হাইড করে দেই কন্টেইনারটা, এই কন্টেইনারে ক্লিক করলে আমরা মূলত এই ফুল কন্টেইনারটা সিলেক্ট করব। যদি আমরা এখানে আনহাইড করি এবং যদি ইমেজ বক্সে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে ইমেজ বক্স সিলেক্ট হয়ে আছে। তো মূলত আমরা কন্টেইনারের কাজ এখনো শেষ করে পারি নাই, কন্টেইনারে ক্লিক করেছি। এখানে যে ডাইরেকশন দেখছেন, ডাইরেকশনটা বাই ডিফল্ট এই যে ভার্টিক্যালি আছে। ভার্টিক্যালিতে যদি আমি ক্লিক করি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। যদি আমি এটিকে ডাইরেকশন হরাইজন্টালি দেই, দেখতে পাচ্ছেন এটি লেফটে এবং রাইটে চলে আসছে। আগে ছিল নিচে এবং উপরে, এখন লেফটে এবং রাইটে। যদি এটিকে আবার রিভার্স করি, তার মানে এই যে রাইট সেকশনেরটা এটি এই পাশে চলে আসবে। আর এই যে আইকন বক্স ছিল, আইকন বক্সটা রাইটে চলে গেছে। তো এটি যদি আবার রিভার্স করি, বাই ডিফল্ট আগে আইকন লেসটা উপরে ছিল এবং এই বক্সটি নিচে ছিল, এটা রিভার্স করাতে উপরে চলে গেছে। তো বাই ডিফল্ট এটি হরাইজন্টালি থাকে, তো আমরা বা ভার্টিক্যালি থাকে। এখন এটা দেখছেন আইকন লিস্টটি বামে এবং এইটি মাঝখানে আছে। এটা করতে গেলে আমরা চাচ্ছি দুইটাই মাঝখানে রাখতে। তো সেক্ষেত্রে দুইটা কাজ করা যেতে পারে। এক হচ্ছে এটিতে ক্লিক করতে হবে, এই যে পেন আইকনে ক্লিক করার পরে স্টাইল থেকে আমরা যদি এটিকে সেন্টার দেই, এটি সেন্টার হয়ে আসবে। অথবা দ্বিতীয়ত আমরা এই কন্টেইনারে ক্লিক করতে পারি। কন্টেইনারে ক্লিক করার পরে এই যে নিচে জাস্টিফাই কন্টেন্ট রয়েছে, এটিকে মূলত অ্যালাইনমেন্ট থেকে সেন্টার দিলে এটি সেন্টার চলে আসবে। এবং এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটি যখন হরাইজন্টালি থাকবে তখন এটির কাজ। এখন যেহেতু ভার্টিক্যালি রয়েছে, এটা আমি সেন্টারে দিলে সেন্টারে, এন্ডে দিলে এই পাশে আসবে, স্পেসে দিলে এমন হবে, লেফটে দিলে এমন আসবে। আমি মিডিলে রাখছি এবং এই যে গ্যাপস, এই গ্যাপস হচ্ছে দুইটা আইটেমের মাঝখানে এবং ডানে এবং বামে যে গ্যাপটি রয়েছে সেটি। যদি আমি এটি বাই ডিফল্ট এই যে এই চেন আইকন, এটি মানে দুইটাতে আমি একটিতেই পরিবর্তন করলে দুইটাতেই সেম আসবে। যেমন যদি আমি একটিতে 500 লিখি, দুইটাতে 500 হয়ে গেছে। যদি আমি এটি আনলিঙ্ক করে দেই, শুধু কলমে 500 রাখতে চাচ্ছি এবং রোতে 0, তো এটি 0 কাজ করবে। তো এখানে কলম এবং রো যদি আমি একসাথে কাজ করাতে চাই, তো সেক্ষেত্রে আবার এটা চেন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যদি আমি সাপোজ 10 পিক্সেল রাখতে চাই, এটি 10 হয়ে গেল। আচ্ছা, তো রাইপ এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। অ্যাডিশনাল অপশন, এটি হচ্ছে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ওভারফ্লো, এই জিনিসটাও খুব কাজের।
ওভারফ্লো আপাতত এভাবে ডিফল্ট থাক, আমরা এটি নিয়ে পরে আলোচনা করব। তো আজ আমরা এই কন্টেনার নিয়ে আলোচনা করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব যে অন্যান্য আইটেম যেগুলো এলিমেন্টরের আইটেম গুলো রয়েছে, ফ্রি আইটেম, সেগুলোর কাজ কি। আস্তে আস্তে আমরা এগুলো দিয়ে একটা পরিপূর্ণ ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তো আপনাদের নেক্সট বর্তমান কাজ হচ্ছে, আপনাদের হোমওয়ার্ক সেটি হচ্ছে এই কন্টেনার কি এবং গ্রিড কি এটা নিয়ে একটু একটা পেজে ঘাটাঘাটি করা, ইনস্টল করবেন, যেগুলো আমরা মূলত করেছি। করার পরে যদি আমরা আবার এই পেজে ফিরে আসতে চাই, এটা দেখতে হবে এলিমেন্টরের নেমটা, এই পেজের নামটা কি, এলিমেন্টর 10 ড্রাফট, এটি আমরা পরবর্তীতে খুঁজে বের করব। তো আপনাদের কাজ হচ্ছে মূলত এই প্লাস আইকনে ক্লিক করে লেআউটের ভিতরে, আমরা দেখেছি লেআউট গ্রিড নিয়ে আপনাদের দেখার দরকার নেই, লেআউট নিয়ে একটু কথা কাজ করবেন এবং এই যে বেসিক এলিমেন্ট রয়েছে, বেসিক এলিমেন্ট গুলো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। আর এটা যদি আমি ক্রস করতে চাই কোনো একটি এলিমেন্ট, সেটি হচ্ছে এই বক্সের উপরে চার কোণার উপরে ক্রস প্রেস করে, রাইট প্রেস করে এখান থেকে জাস্ট ডিলিট করলে ডিলিট হবে, অথবা এই যে স্ট্রাকচার থেকে আপনারা এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করে এটিকে ডিলিট করতে পারেন। তো আমরা এই ইমেজ নিয়ে একটু দেখব। তারপরে হচ্ছে আবার প্রেস করলাম, আবার এই টেক্সট এডিটর জিনিসটা কি এগুলো নিয়ে একটু দেখব। মূলত আমরা দেখে বিষয়গুলো নিয়ে আইডিয়া নিব এবং নেক্সট ক্লাসে এগুলো দিয়ে কিভাবে একটা সিম্পল পেজ বানাতে হয় এগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম।